নমস্কার। মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকে আমরা রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আজকে আমাদের অতিথি রয়েছেন বিদ্যাজ্যোতির একাডেমি প্রধান স্বপন মজুমদার। স্বপন মজুমদার যিনি 2014 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত। আজকে বিদ্যাজ্যোতি সম্পর্কে মানুষের যে বিভিন্ন মিথ রয়েছে সেই মিথগুলি আমরা ভাঙবো আজকের আলোচনায়। প্রথমেই স্যার, বিদ্যাজ্যোতি যে প্রকল্পটি রয়েছে সেটা আমাদের রাজ্যে কখন শুরু হয়? নমস্কার। আমি স্টুডিও ত্রিপুরাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুযোগটা করিয়ে দেওয়ার জন্য। আমি বিদ্যাজ্যোতি প্রকল্প আমাদের রাজ্যে 2021-22 আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের বিবেকানন্দ ময়দানে অনেকগুলো প্রকল্পের মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প একটা প্রধান হিসাবে আমরা পেয়েছি। এবং সেই বিদ্যাজ্যোতি প্রকল্পের আদলে আমরা অনেকগুলো দিকটাই আমাদের যে সুযোগ সুবিধাগুলো একাডেমিক দিক থেকে বা সার্বিক দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সব সময় বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ওই প্রকল্পের জন্য ওই মিশন নিয়ে কাজ করতে গেলে বিদ্যাজ্যোতি প্রকল্প বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে একটা বিশেষ একটা ভূমিকা রয়ে গেছে এবং করছে, এবং আগামী দিনেও তার প্রভাব অবশ্যই আমরা পাবো। স্যার, বিদ্যাজ্যোতি স্কুলগুলি মানে আমাদের রাজ্যে শুরু হওয়ার যে প্রেক্ষাপটটা কিরকম ছিল স্যার? অ্যাকচুয়ালি বিদ্যাজ্যোতি প্রকল্প শুরু হওয়ার প্রেক্ষাপটটা এই ধরনের ছিল যে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষার যে মান উন্নয়নের জন্য, বিশেষ করে গুণগত মান উন্নয়নের জন্য কতগুলো বিশেষ বিদ্যালয় স্থাপন করা হবে, এবং সেই বিদ্যালয়গুলো হবে মডেল স্কুল, স্কুল অফ এক্সিলেন্স হবে। আর্টিফ্যাক্ট থেকে শুরু করে সব দিক থেকে মিলে একটা স্কুল এমন ধরনের স্কুল হবে যে স্কুলটা অন্যদের কাছে একটা উদাহরণ স্বরূপ হবে বা অন্যদের জন্য একটা রেফারেন্স স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করবে। পাশাপাশি অনেক স্কুল থাকবে, এবং তার মধ্যে আমাদের 125টি বিদ্যালয় এখন বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাভুক্ত। আচ্ছা স্যার, এই বিদ্যাজ্যোতি আপনি বললেন এখন 125টি বিদ্যালয় রয়েছে। যখন এই প্রকল্পের যাত্রাপথ শুরু হয়েছিল তখন ঠিক কয়টি স্কুল নিয়ে স্যার এই পথ শুরু হয়েছিল? প্রথমে প্রথমে 100টি স্কুল ছিল, 100টি স্কুল নিয়ে শুরু করা হয়েছিল। তার রাজ্যের 8টি জেলার বিভিন্ন মহকুমার থেকে বাছাই করা স্কুলগুলি নিয়ে এমনভাবে লোকেশনগুলো ঠিক করা হয়েছিল যাতে করে আগামী দিনে তার পারিপার্শ্বিক অনেকগুলি স্কুল তার সুযোগ সুবিধাগুলো পেয়ে যায়। এবং তারপর দেখা গেল প্রথম বছর যাওয়ার পর তার অনেক চাহিদা বেড়ে গেল, এবং চাহিদা পূরণে আরো অনেকটা দিক যেসব সাইটগুলো যেসব লোকেশনগুলো আগে অ্যাড্রেস করা যায়নি, ঠিকভাবে করা যায়নি, ওইভাবে এরপর আরো 25টি বিদ্যালয় সংযোজন করা হলো নেক্সট ইয়ারে। আমরা দেখলাম এই 25টি বিদ্যালয় এই বছর 2025-এ প্রথম দশম এবং দ্বাদশ মানের পরীক্ষা দিল। এর আগের বছর 2024-এ পরীক্ষা দিল আমাদের 100টি বিদ্যালয়। বিদ্যাজ্যোতির সমস্ত বিদ্যালয়ে যে সবটাই কি স্যার সিবিএসইর অন্তর্ভুক্ত? হ্যাঁ, সবটাই সিবিএসইর অন্তর্ভুক্ত, একেবারে টোটালি সিবিএসইর অন্তর্ভুক্ত। কারণ বিদ্যাজ্যোতি হওয়ার পাশাপাশি প্রথমে বিদ্যাজ্যোতি প্রকল্পের আগে কিন্তু আমাদের রাজ্য সরকার 20টি বিদ্যালয় সেগুলো প্রধানত ছিল ইংরেজি মাধ্যম বিদ্যালয়, যেগুলো এক্সিস্টিং ইংরেজি মিডিয়াম বিদ্যালয় ছিল, স্কুল ছিল। ওই 20টি স্কুলকে বাছাই করে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার থেকে নিয়ে এগুলো সিবিএসই অ্যাফিলিয়েটেড ছিল, মানে প্রকল্পের আগের থেকেই 20টা ছিল। এরপর আরো 80টা নতুন স্কুল তার সাথে সংযোজিত হয়, এবং নতুন করে আসার পর টোটাল 100 মিশন নিয়ে শুরু হয়েছিল তার যাত্রাপথ। এবং তার পরবর্তী পর্যায়ে সেটা 2021-22-এ, এবং তার পরবর্তী পর্যায়ে সেগুলির ভিতরে যে 100টি বিদ্যালয় ছিল তখন ওই 100টি বিদ্যালয়ের ভিতরে কিন্তু অনেকগুলি বিদ্যালয় ছিল যেগুলো আমাদের বাংলা মিডিয়াম ছিল, এবং আমরা 125টি বিদ্যালয়ের ভিতরে আমরা এক্সিস্টিং 96 স্কুল ছিল যেগুলো বেঙ্গলি মিডিয়াম ছিল। আচ্ছা স্যার,
স্যার, এনইপি 2020 যে ইমপ্লিমেন্ট করার বিষয়ে বিদ্যাজ্যোতি যে বিদ্যালয়গুলি রয়েছে তার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বর্তমানে কিরকম? আমরা যদি দেখি, কারণ সিবিএসই অ্যাফিলিয়েশন পাওয়া মানেই একটা হচ্ছে সবচেয়ে বড় যে সুবিধে, সেটা হচ্ছে আমরা যে আমরা সারা দেশের সাথে একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে থাকা। তো এই সুবিধাটা আমরা পেয়ে গেলাম। তার পাশাপাশি আরেকটা হচ্ছে কি, যে সিবিএসই 2019-এ যখন এনইপি ড্রাফট পলিসিটা যখন অ্যাডপ্ট করে, অ্যাডপ্ট করার সাথে সাথেই কিন্তু সিবিএসই ইমিডিয়েটলি ওই বছর থেকেই ইমপ্লিমেন্টেশন স্টার্ট করে দিয়েছে। তো এই সুবাদে আহ, বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলো যেহেতু সিবিএসই এফিলিয়েটেড, কাজেই এই সুবাদে সিবিএসই এফিলিয়েটেড হওয়ার জন্য এনইপি ডিরেক্ট যে ইমপ্লিমেন্টেশন যেগুলো ছিল, এবং সেগুলো আমরা শুধু মানে সিবিএসই যেভাবে ক্রমাগত করছে সেগুলো তো করছেই, আমরা বলতে পারি অনেকাংশেই অনেকটা এগিয়ে অন্যান্য বিদ্যালয় থেকে। আচ্ছা স্যার। স্যার, আপনি বললেন 96টি স্কুল ইংরেজি মানে মাধ্যম। এখন কি সমস্ত স্কুলই কি ইংরেজি মাধ্যমে হয়ে গেছে? আজকের দিনে বলা যায় যে আমরা মোটামুটি ওই পথেই আছি। তবুও আমরা দেখছি যে আমরা 92টি স্কুল এখন অবধি, আমাদের 92টি স্কুল টোটালি 100% ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। 33 স্কুল এই বছর আমরা বাইলিঙ্গুয়াল হিসাবে চলছে, সেটা 6 to 8 এর জন্য। আচ্ছা। বাকি ক্লাসগুলো এগুলো ইংলিশ মিডিয়ামে আছে, এবং এই স্কুলগুলিও কিন্তু ওরা ইংরেজি মিডিয়ামটাকে প্রেফার করছে। আমরা এই বছর থেকে বাইলিঙ্গুয়াল চলছে, এবং বাইলিঙ্গুয়াল হওয়ার সুবাদে ইংরেজি মিডিয়ামটাকে প্রাধান্যতা দেওয়া হচ্ছে। আমরা চাইছি না যে একদিনেই সবগুলো ইংরেজিতে পড়াশোনা শুরু করবে, কাজে ইন্টারমিডিয়েটারি যেগুলো আছে, মানে যেমন ধাপে 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 এবং স্টেপ বাই স্টেপে আমরা করছি। যে আমরা আশাবাদী যে আগামী 2 বছরের ভিতরে পুরোটা 100% ইংলিশ মিডিয়ামে হয়ে যাবে। স্যার, বিদ্যাজ্যোতি যে স্কুলগুলি রয়েছে স্যার, সেই বিদ্যালয়গুলিতে পরিমিত শিক্ষক শিক্ষিকা সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, প্রথমে বিদ্যাজ্যোতি তো প্রকল্পের সুবিধা ছিল যে প্রকল্পের দরুন আমরা কতগুলো স্পেশাল ক্যাটাগরি স্কুল হিসেবে তাদের আখ্যায়িত করা হলো, এবং স্পেশাল ক্যাটাগরি হওয়াতে কিছু কিছু গ্র্যান্টও পাওয়া গেল। আমরা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা স্পেশাল গ্র্যান্ট পাওয়া গেল তার জন্য, এই প্রকল্পের জন্য। তাছাড়া এই প্রকল্পের সুবাদে যে যে সুযোগ সুবিধাগুলো, এক্সট্রা যে সুযোগ সুবিধা ছিল, এই সুযোগ সুবিধার মধ্যে কিন্তু আমরা, কারণ এগুলো দরকারি ছিল সিবিএসই এফিলিয়েশন নিতে গেলে। আমরা দেখি কি, সিবিএসই এফিলিয়েশন নিতে গেলে আমাদের যে সাবজেক্ট গুলো, সেই সাবজেক্ট ওয়াইজ টিচার্স, তো টিচারকে আমরা কোয়ালিফিকেশন অ্যাজ পার সিবিএসই স্পেসিফাইড কোয়ালিফিকেশন, টিচারদের যেসব সাবজেক্টে আমাদের ছিল না, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডিপ্লয়মেন্ট করা হয়েছে, মানে স্পেসিফিকলি বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। যেমন আমরা দেখি যে সোশিওলজি আছে, সাইকোলজি আছে, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন চলছে এখনই, কম্পিউটার সায়েন্সের জন্য নেওয়া হচ্ছে, এখন লাইব্রেরিয়ানও থাকবে, তার জন্য স্পেশাল এডুকেটর অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে। তার পাশাপাশি যেসব স্কুলে থাকছে না তাদের জন্য প্রস্তুতি পর্ব চলছে। এর বাইরেও কিন্তু আমরা যোগা টিচার, মিউজিক টিচার, তার জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি, থিয়েটার বা বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটি জন্য কিন্তু আমরা টিচারকে নিয়োগের সেটা অনিয়মিত ভাবে বা কন্ট্রাকচুয়াল ভাবেই এগুলো নেওয়া হচ্ছে। আচ্ছা স্যার, বিদ্যাজ্যোতি স্কুলের বা বিদ্যালয়ের যে কারিকুলাম বা পাঠ্যক্রম রয়েছে, সেটা যে অন্যান্য স্কুলগুলি যে রয়েছে তার যে পাঠ্যক্রম, তার মধ্যে কিরকম পার্থক্য রয়েছে? আমি পার্থক্যের দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রাধান্য তো দিতেই হবে আমাদের, কারণ মেইন ব্যাপার হচ্ছে প্রাধান্য দেওয়া এই কারণে যে সিবিএসই তার যে সিবিএসইর যে ম্যান্ডেট গুলো আছে, এগুলো তো আমাদের এফিলিয়েটেড ইনস্টিটিউশন হিসাবে কে মানলো বা কে না মানলো সেটা আলাদা কথা, কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্ট স্কুল তো কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারে না, আর কোয়ালিটি কোনোভাবেই কম্প্রোমাইজ করা হচ্ছে না। এবং কোয়ালিটি কম্প্রোমাইজ না করে আমরা কিন্তু প্রতিনিয়ত যে একাডেমিক যে যে ট্রান্সফরমেশন যেগুলো হচ্ছে, আমরা দেখছি যে আমাদের এখানে এটা এই এই এখন আমরা যে 2025 বলতে গেলে, দিস ইজ দ্য থার্ড ডিকেড অফ দ্য
21st সেঞ্চুরি। হুম হুম কাজেই এই শতাব্দীর থার্ড ডিকেডে এসে আমরা কিন্তু লট অফ ট্রান্সফরমেটিভ চেঞ্জেস ইন এডুকেশন আর দেয়ার। হুম আর এই ট্রান্সফরমেটিভ চেঞ্জটা আমরা প্রধানত পাচ্ছি 2020 যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা পেলাম। হুম তার প্রধান দিকটা হচ্ছে যেটা সিবিএসই বলছে, যে সিবিএসই এক্সপেক্ট করে যে সবগুলো হবে যে কম্পিটেন্সি বেসড এডুকেশন ইন লার্নিং। কাজে ম্যান্ডেটরি অ্যাডপশন অফ দ্য লার্নিং আউটকাম, যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় অবদান। ম্যান্ডেটরি অ্যাডপশন অফ দ্য লার্নিং আউটকাম একটা সময় ছিল কি, যে টিচাররা ক্লাসে হবে, যে ইনফরমেশন ডিসপেন্সার হিসেবে টিচাররা কাজ করে। আমরা অ্যাজ ইফ উই আর দ্য কন্টেন্ট ডেলিভারিং ডিভাইস ইন এ ক্লাস, আমরা টেক্সট বইতে যা থাকবে তাই হুবহু একেবারে তার উপর ভিত্তি করে ক্লাসরুম চলবে, সেই জিনিসটা তো আর এই এখন তো আর সেই জিনিসটা চলবে না। এখন হবে লার্নিং আউটকাম বেসড এডুকেশন ইন লার্নিং, কম্পিটেন্সি বেসড এডুকেশন ইন লার্নিং। তাকে তার ক্লাসরুমটাকে তার ইমিডিয়েট যে নেক্সট এনভায়রনমেন্ট যেটা আছে, তার লোকাল যে রিয়েল লাইফ সিচুয়েশন যেগুলো আছে তার সঙ্গে কানেক্ট করতে হবে। এবং আমরা ক্লাসরুম গুলোকে কিন্তু ওই আদলে আমরা ক্লাসরুম ট্রানজেকশন, কাজে আমরা ওইভাবে ক্লাসরুম বিশেষ করে কারিকুলাম ট্রানজেকশন এবং অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিতে বিদ্যালয় যে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোর ভিতরে আমরা অনেকটাই এগিয়ে আমরা বলতে পারি। এবং আমরা যে যে বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষের যে পাঠদান যেগুলো হয়, ক্লাসরুম ম্যানেজমেন্ট যেটা থাকে, ক্লাসরুম যে কারিকুলাম ট্রানজেকশন থাকে, সেটা কিন্তু টোটালি কম্পিটেন্সি বেসড এডুকেশন এন্ড লার্নিং এর উপর ভিত্তি করেই হচ্ছে। কারণ সিবিএসই তো আমরা জানি যে সিবিএসই তে এখন যে প্রশ্নপত্রগুলো থাকে 50% থাকে কম্পিটেন্সি বেসড। আর 50% কম্পিটেন্সি বেসড থাকার দরুন আমরা দেখি যে এই কম্পিটেন্সি বেসড কোশ্চেন গুলো কি ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলো হবে যে একটা লার্নিং আউটকাম কন্টেক্সচুয়ালাইজড উইথ দ্য রিয়েল লাইফ সিচুয়েশন। তাকে আমরা দেখি ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে তাদের যে ভাবনা চিন্তাগুলো থাকে, এই চিন্তাগুলো অনেক সময় তারা বইতে পায় না সরাসরি ভাবে। তারা যে এনভায়রনমেন্টে, তারা যে সোশিও মানে ইকোনমিক দিক, তাদের কালচারাল যে ব্যাকগ্রাউন্ড থাকে, ওই আদলে যে তারা সবসময় যে জিনিসগুলো তারা ক্রমাগতভাবে পাচ্ছে, এইগুলো কিন্তু ক্লাসরুমে আমরা, কারণ আমরা যখন টেক্সট বইয়ের উপর নির্ভরতায় থাকবো তখন কিন্তু এগুলো সম্ভব হয় না। এইগুলোকে আমরা সরাসরি ভাবে তাদেরকে যখন ইমিডিয়েট নেক্সট ক্লাসরুমটাকে যখন ইমিডিয়েট নেক্সট এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্ট করার যে সুযোগ সুবিধাগুলো, এগুলো কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশন ফলেই আমাদের সম্ভব হচ্ছে। এবং তার জন্য কিন্তু আমরা যেটা আজকে হোলিস্টিক এডুকেশনের কথা যেটা বলি, যেটা নাকি সার্বিক যে তার ডেভেলপমেন্ট, শুধু তার সার্বিক যে বিকাশ, তার যে আপনার যে তার একাডেমিক ডেভেলপমেন্টের পাশাপাশি তার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, দুটোই একসাথে চলবে। এই জিনিসটা কিন্তু আমাদের তখনই সম্ভব হবে, সত্যিকারের সম্ভব হবে, যখন আমরা তাদেরকে আমরা ওইভাবে আমরা কম্পিটেন্সি বেসড এডুকেশনে তাদেরকে সবসময় যে আমরা এনগেজ করতে পারি, বিশেষ করে আমাদের একাডেমিক দিকটা যাতে ওইভাবে করা হয়। এটাই হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পের বিশেষ দিক। স্যার, মানে এইবার এই বছরের আমরা শুনেছি যে বিদ্যাজ্যোতির ফলাফল খুবই ভালো হয়েছে, তো এইবারের ফলাফলটা সম্পর্কে যদি আপনি বলেন। হ্যাঁ, এবছরের বিদ্যাজ্যোতি ফলাফল আমাদের খুবই আমরা খুব ভালো রেজাল্ট, ভালো ফলাফল করেছি। এবং সেই ফলাফলের নিরিখে আমরা বলতে পারি যে গত বছরের পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি তাকাই তাহলে দেখি আমরা এই বছর আমরা ক্লাস 12 এর ক্ষেত্রে 21% এনহ্যান্সমেন্ট হলো, এবং ক্লাস 10 এর ক্ষেত্রে দশম শ্রেণীর ক্ষেত্রে আমরা 26% বেড়ে এবার আমরা 86% পারফরমেন্স হলো। 5% প্রাইমারিলি এই স্টেজে, এবং তা আলটিমেটলি আমরা আশাবাদী সেটা ক্লাস 10 আমরা অগাস্টের ফার্স্ট উইকে যখন সাপ্লিমেন্টারি এড করে যখন হবে, এই বছরের যদি ফলাফল দিকে তাকাই তাহলে আলটিমেট ফলাফল আমরা আশাবাদী সেটা নিয়ারলি 99% হবে ক্লাস 10 এর জন্য, এবং ক্লাস 12 এর জন্য নিয়ারলি 92%। তার পাশাপাশি বলতে গেলে এই বছর লাস্ট ইয়ার কিন্তু আমাদের যে 100% পারফরমেন্স যেটা বলি আমরা, 100% পারফরমেন্স এবার ক্লাস 10 এর ক্ষেত্রে 15টি বিদ্যালয়ে 100% পারফরমেন্স আছে, এবং ক্লাস 12 এর ক্ষেত্রে 5টি বিদ্যালয়ে 100%, এবং তার মধ্যে
স্কুল দেখছি আউট অফ 125 66 স্কুল আছে যাদের পারফরমেন্স অ্যাবাভ 90%। তো এটা আমাদের বিরাট পাওনা। আর মোর ওভার আমরা দেখছি যে আমরা যে সার্বিক যে রেজাল্টের যদি সঙ্গে যদি পরিসংখ্যান দেখি, তাহলে দেখি এইবার কিন্তু 25টি বিদ্যালয় নতুন ভাবে ওরা ক্লাস 12 এবং 10 এর পরীক্ষা দিল, এবং তার মধ্যে একটি বিদ্যালয় শ্রীরামপুর SM HS স্কুল কৈলাসহরে, ওই স্কুলটি কিন্তু ক্লাস 10 এবং 12 দুটোতেই 100% পারফর্ম করলো। এটা এটা একটা বিরাট প্রাপ্তি। এবং তার এবং আমরা এখন যেটা দেখছি যে এসেনশিয়াল রিপিটের তুলনা ভাবে যেভাবে দেখছি, আমরা কিন্তু এইবারের পারফরমেন্সটা আমাদের কাছে বিরাট বড়, এবং আগামী দিনে আরো অনেক বেশি হবে, এবং তার প্রভাব তো অবশ্যই পড়বে না, তাদের ইয়ার অফ পাসিং একই হবে। মোর ওভার যে ছাত্রটা সাপ্লিমেন্টারি পাবে, সেই ছাত্রের সাপ্লিমেন্টারির মার্ক যেটা আসবে এবং তার পূর্ববর্তী পর্যায়ে প্রথম পরীক্ষায় যে মেইন এক্সামিনেশনে যে মার্কশিট ছিল, ওই মার্কশিটের সাথে নতুন মার্কটা বেরিয়ে আসবে, কোথাও লেখা থাকবে না সেটা কম্পার্টমেন্টাল বা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। শুধু ফারাকটা কোথায় থাকবে? ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট। আগে রেজাল্ট পাবলিকেশনটা মে মাসে হলো, এটা হবে অগাস্টের উইদিন 10th রেজাল্ট বেরিয়ে যায়। 15th জুলাইতে যে পরীক্ষাটা হবে, এটা কিন্তু মোটামুটি সেকেন্ড উইক অফ অগাস্টের ভেতরে হয়ে যায়। আমরা সব বছরই দেখি ধারাবাহিকভাবে ফার্স্ট উইক অফ অগাস্টে হয়ে যায়, ম্যাক্সিমাম ধরুন 10th অগাস্ট। তাহলে 10th অগাস্টে আমরা সত্যিকারের বলতে পারবো যে এই বছরের পারফরমেন্স কি হবে। আর সিবিএসই রেজাল্টটা যেভাবে দেয়, একটা হচ্ছে যে একটা তো দেখা গেল পাস বা কোয়ালিফাইড যেটা বলছি আমরা, সেকেন্ড ক্যাটাগরি আমরা আইডেন্টিফাই করে দিই সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য, কারা কোয়ালিফাই করলো সাপ্লিমেন্টারি এক্সামিনেশন একটি সাবজেক্টে, আর কিছু সময় বাকি রয়েছে একটি সাবজেক্টের জন্য। আর যারা এই বছর আর ওই পরীক্ষায় বসতে পারবে না, তাদেরকে বলা হয় এসেনশিয়াল রিপিট। মানে সে এসেনশিয়ালি উইল হ্যাভ টু রিপিট, এখন ফেইলার বলা হয় না, এটা বলা হয় এসেনশিয়াল রিপিট। এসেনশিয়াল রিপিটই সত্যিকারের মানে আমরা যদি বলতে পারি ফেইলিওর বলতে, এই বছরের ফেইলিওর হচ্ছে এসেনশিয়াল রিপিট। ওই আদলে দেখা যায় এই বছরে কিন্তু আমাদের ক্লাস বিদ্যাজ্যোতি স্কুলের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের ক্লাস 10 এর যে এসেনশিয়াল রিপিট লেস দেন 1%। শব্দটাও কিন্তু বাছাই করা হয়েছে শিশু মনস্তত্ত্ব উপযোগী, একদম পুরোপুরি। এবং এই বছরে আমাদের 90, এই বছর আমাদের 99 এর উপর হচ্ছে আমাদের আদার দেন মানে এসেনশিয়াল রিপিট, তার মানে এসেনশিয়াল রিপিট লেস দেন 1%। তা আমরা আশা করছি যে আমরা আশা করছি যে 2000 আমরা যখন মানে 10th অগাস্টে যখন রেজাল্টটা পাবো, 10th অগাস্টের মধ্যে যে রেজাল্টটা পাবো, ওই রেজাল্টে আমরা আশাবাদী যে সেটা নিয়ারলি 99% চলে যাবে। মানে এই বছরের পারফরমেন্স ক্লাস 10 এর জন্য। আর ক্লাস 12 এ এসেনশিয়াল রিপিট হচ্ছে 6.6%। তার মানে আমরা ওইখানেও কিন্তু আমরা চলে যাব প্রায় 94% আমাদের এক্সপেকটেশন, যে ক্লাস 12 এর রেজাল্ট 94% এক্সপেকটেশন। এখন যেটা 71% আছে, এটা হিউজ নাম্বার, কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট হবে যেটা নাকি আমরা দেখব যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করবে। আমরা খুবই আশাবাদী, কারণ এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য দেখুন, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন যখন পায়, আমার জানা নেই যে আদার দেন বিদ্যাজ্যোতি স্কুল আর কোন স্কুল তার নিজস্ব উদ্যোগ নিয়ে তাদের জন্য এই সাপ্লিমেন্টারি যে পরীক্ষার্থী থাকে তাদের পরীক্ষার্থীর জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার বা বিশেষভাবে তাদের কোচিং দেওয়ার, আর তাদের জন্য যে আমরা সেই কোচিং ক্লাসটায় নাম দিলাম, এটা রেমিডিয়াল ক্লাস নয়, এটাকে গ্রুমিং ক্লাস দিলাম। এই গ্রুমিং ক্লাসটা কিন্তু বিগত দিনে আমরা মেইন এক্সামিনেশনের আগেও আমরা করেছি, এবং গ্রুমিং ক্লাসটা আমাদের বিরাট বড় হেল্প করেছে। স্যার, আমাদের বিদ্যাজ্যোতি সম্পর্কে নানান বিষয়ে আপনি আমাদেরকে জানালেন। তো বিদ্যাজ্যোতি মানে শেষ যে প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা হচ্ছে, আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলগুলি নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আগামী দিন বলতে আমরা যেটা বলছি, কোনোদিনই আগামী দিনের জন্য আমরা বসে থাকি না, প্রতিদিনই কিছু না কিছু আমরা করছি। এবং আগামী দিনের প্রকল্প যদি বলি, আমরা প্রত্যেকটা দেখুন বিদ্যাজ্যোতি স্কুলগুলি তো শুধুমাত্র এই নয় যে সেগুলো এমন নয় যে দিস আর মিয়ারলি দ্য ফ্লাইট অফ ফ্যান্সি ফর আস। এটা কিন্তু আমরা দেখতে হবে। তার মেইন হচ্ছে দেখুন যে বিদ্যাজ্যোতি স্কুলে আমাদের যেমন বিদ্যাজ্যোতি স্কুলগুলো আমাদের এখানে অনেকটা
যেমন দিল্লি গভর্নমেন্ট এখন রিসেন্টলি বের করলো পিএমশ্রী স্কুল আছে আমাদের আমাদের রাজ্যে, এবং পিএমশ্রীর পাশাপাশি দিল্লি গভর্নমেন্ট যেমন এবার এই যে নতুন সরকার সেটা নতুন ভাবে করলো সিএম শ্রী স্কুল। পিএম শ্রী যেমন আছে সিএম শ্রী লাইকওয়াইজ এখানেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জন্য যে প্রকল্পের জন্য আমরা বলছি, যে মিশনে কাজ করছি, এবং সেই মিশন নিয়ে আমরা দেখছি বিদ্যাজ্যোতি স্কুলগুলো এমন লোকেশনে আছে এবং সেগুলো হয়তো আগামী 1-2 বছরের ভিতরে একদম পূর্ণ মাত্রা পেয়ে যাবে। এবং তারপর সে কিন্তু আরো আমরা এখন দেখছি যে এই 125টি স্কুলকে আমরা স্কুলের ভিতরে আমরা কতগুলো ক্লাস্টার ফর্ম করেছি, আমরা 32টা ক্লাস্টার বানিয়েছি আমাদের সারা ত্রিপুরা রাজ্যে। এই 32 ক্লাস্টার এমন হচ্ছে সেটা কিন্তু আমরা এনইপির আদলেই করা আছে এবং তার সিবিএসসির আদলেই করা আছে। এই ক্লাস্টার গুলো হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং হাবের মতো কাজ করবে। তার মানে একটা স্কুল লিড স্কুল হিসেবে কাজ করবে আর এর পাশাপাশি 4-5টা স্কুল নিয়ে করবে। প্রধানত ওরা শেয়ার করবে তাদের ইনফ্রাস্ট্রাকচার, শেয়ার করবে তাদের ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য সেন্স মানে তাদের রিসোর্স ম্যাটেরিয়াল গুলো শেয়ার করবে। তারা প্রধানত 2 ধরনের রিসোর্স ম্যাটেরিয়াল আমরা দেখি, একটা হচ্ছে আমরা দেখি হিউম্যান রিসোর্স আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল রিসোর্স। তো ক্লাসরুম ম্যাটেরিয়াল বা আনুষঙ্গিক যেসবগুলো আছে সেগুলো যাতে পাশাপাশি স্কুলের ভিতরে তাদের এক্সচেঞ্জ করতে পারে, কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি যাতে করতে পারে, এই কারণে কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এইদিকে। আর তার পাশাপাশি আমরা এটাও দেখেছি যে আমরা ভাবছি যে এই 32টা যখন মানে প্রত্যেকটা লিড স্কুল এখন যেমন তার পাশাপাশি যে ক্লাস্টার ফর্মে অন্য স্কুলগুলোকে নিয়ে যখন একটা কাজ করছে, ঠিক সিমিলারলি কিন্তু পাশাপাশি প্রত্যেকটা স্কুলই কিন্তু লিড স্কুল আগামী দিনে হবে এবং এই লিড স্কুল কিন্তু তার পাশাপাশি আরো 4-5টা স্কুলকে নিয়ে সাপোর্ট হিসেবে থাকবে এবং এইভাবে করে সারা ত্রিপুরা রাজ্যে তার প্রভাবটা এসে যাবে। কারণ আমরা এখন দেখছি যে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো ফার্স্ট জেনারেশন লার্নার, তা যারা কখনো ভাবতেই পারেনি সিবিএসই এইভাবে এত সহজভাবে সিবিএসই পড়ার যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু বিরাট বড় প্রাপ্য আমাদের রাজ্যের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। এবং আমরা খুবই আশাবাদী যে যে ফলাফল আমরা এই বছর যেভাবে আমরা 21 এবং 26% তা আরো বহুলাংশে বাড়বে, কারণ আমরা আশাবাদী যে অগাস্টে আমরা রেজাল্ট প্রায় না, আমরা শিওরলি যে 90% এভাব আমরা 10 এবং 12 দুই ক্ষেত্রেই পাবো। আমরা নিয়ারলি 98% বা নিয়ারলি 92% আমরা ক্লাস 12 এ পাবো, 98% ক্লাস 10 এ রেজাল্ট পাবো। এবং সেই রেজাল্টের উপর যদি আমরা দেখি তাহলে আগামী দিনে আমরা কিন্তু, কারণ এনরোলমেন্ট দেখুন এই বছরে আমরা এনরোলমেন্ট দেখলাম লাস্ট ইয়ারে আমাদের মানে তুলনায় যদি আমরা এনরোলমেন্ট দেখি প্রায় 6000-এর মতো এনরোলমেন্ট বেড়ে গেছে। একটা হচ্ছে অন্যান্য ক্লাসে, বিশেষ করে আমরা ক্লাস 11 এর প্রবণতা দেখুন, 11 এর বাইরের বিদ্যালয় থেকে গত বছর যা ছিল এবার প্রায় নিয়ারলি 1700 নিউ অ্যাপ্লিক্যান্ট এসছে। তার মানে এটা এর প্রভাবটা কিন্তু এর জন্য এই প্রভাবটা পড়ে, তার মানে কি আমাদের রাজ্যের প্রতিটি ছাত্র ছাত্রী তার সুযোগ সুবিধা পাচ্ছে, যে আমরা দেশের সাথে একসঙ্গে যে সর্বভারতীয় পরীক্ষায় যাতে কিভাবে আরো ভালো রেজাল্ট করতে পারে এবং বিভিন্ন পরীক্ষায় যেগুলো থাকে যে মানে শ্রেণীকক্ষের যে পাঠদানের যে বিষয়গুলো থাকে তার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমরা যখন এই জিনিসগুলো দেখি তখন দেখা যায় যে আমাদের কিন্তু আগামী দিনে এটা বিরাট বড় প্রভাব পাবে। এবং ছাত্রছাত্রীরা এখন যা দেখছি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামিনেশন হলে আমরা যারা বিশেষ করে গ্রাজুয়েশনে আছে ওনারা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারছে তা নয়, আমরা দেখি 5%, কোথাও 7% পারফরমেন্স যেটা দেখায়, সেই জিনিসটা কিন্তু আগামী দিনে আসবে না যদি আমরা এই যে আদলে আমরা এখন পড়াশোনাটা শুরু হয়েছে এবং এই পাঠ্যক্রম চালু করাতে আমরা কিন্তু আগামী দিনে তার একটা প্রভাব পাবো। এবং আমরা খুবই আশাবাদী যে আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্প একটা সার্থক প্রকল্প এবং তার মানে আমাদের রাজ্যের জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে বিদ্যাজ্যোতি সম্পর্কে আমাদের মনে যে বিভিন্ন প্রশ্ন রয়েছে তার সমাধানের জন্য। আমাদের আজকের মতো স্টুডিও ত্রিপুরার মুখোমুখি এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার।